যুবকরা কাজ পাবেন, কারো কাছে তারা অনুগ্রহের হাত পাতবেন না। যার যার যোগ্যতা অনুযায়ী তারা তাদের কাজ পাবেন। কিন্তু সেই পরিবেশ অর্ধ শতাব্দীর অধিক সময়ে আমরা বাংলাদেশে সৃষ্টি করতে পারি। তবে হ্যাঁ, যা পারিনি আগামীতে তা হবে না, এটা আমি মেনে নিতে রাজি নই। এই না পারার ইতিহাস থেকে আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমাদের গুড়ায় গলদ, আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। এই সময়, এই অর্থ, এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরো উন্নত দক্ষ সোনার মানুষ তৈরি করতে পারত, কিন্তু সে পরিকল্পনাটাও নাই। আর থাকবে কেন ভাই? এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের সন্তানেরা তো এই দেশে লেখাপড়া করে না। তাদের সন্তানেরা এই দেশে লেখাপড়া করলে তখন তাদের মাথা থেকে জনকল্যাণমূলক, বাস্তবধর্মী, প্র্যাগম্যাটিক সেই প্ল্যান এবং পরিকল্পনা বের হয়ে আসছে। তাদের কোনো দরদ নেই জাতির প্রতি। আমি অবাক, 1,20,000 টাকা যিনি চাকরি পান, প্রতি মাসে 3 লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়ার খরচ মেটানোর জন্য বিদেশে পাঠান। এই টাকা তিনি কোথায় পান? হ্যাঁ, আমাদের সমাজে ওই সমস্ত লোকের শ্বশুর বাড়ি বড় ধনী, বিয়ার সময় ধনী থাকে না, ওনার হাত ধরে শ্বশুর বাড়ির লোকেরা ধনী হয়ে যায়। কারণ জনগণের পকেট এবং কিসমত কেটে অসৎ লোকেরা যে টাকা উপার্জন করে ভয়ে নিজের অ্যাকাউন্টে রাখে না, কারণ এটা দেখাতে পারবে না তারা এর উৎস কি, সে কট হয়ে যাবে। আবার নিজের পিতৃপক্ষের যে আত্মীয় স্বজন আছে তাদের নামেও লেখে না, কারণ ঘরের ভিতরে প্রধানমন্ত্রী অনবরত তাকে উৎসাহিত করেন শ্বশুর বাড়িকে ভাগ্য পরিবর্তনের জন্য। অনেকেই কেঁদে কেঁদে জীবনের এক পর্যায়ে এসে বলেন, আমার আমটাও গেল, আমার সালাটাও গেল। যাদের কাছে তারা আমানত হিসেবে রাখেন তাদেরকে একটু রিস্ক নিতে হয়। তাদের সুবিধাজনক সময় তারা বলে, মিয়া সাহেব, আপনার যান বাঁচানোর জন্য আপনার বোঝা তো আমার ঘাড়ে রেখেছিলেন, আমি আপনাকে চিরতরে ওই বোঝার দায় থেকে মুক্তি দিয়ে এই বোঝা আমি কবুল করে নিয়েছি, এটি এখন আমার দায়, যেহেতু আমি নিয়েছি মালিকানাটাও আমাকে দিয়ে দেন। এদিকে আর ফিরে তাকাবেন না। মানসিক ভারসাম্যহীন হয়ে, অপদস্থ হয়ে দুনিয়ার বাকি জিন্দেগিগুলো তাদেরকে কাটাতে হয়। সম্মানিত ভাইয়েরা, কি হবে এত সম্পদ দিয়ে? খোলা আসমানের নিচে গিয়ে আপনি যদি আসমানকে স্পর্শ করার জন্য হাত উপরের দিকে বাড়ান, আপনি নিঃসন্দেহে ব্যর্থ হবেন, আপনি আসমান স্পর্শ করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিচের দিকে হাত প্রসারিত করেন, অবশ্যই মাটিতে গিয়ে আপনার হাত থেকে যাবে, আপনি মাটি স্পর্শ করতে পারবেন। মানব জীবনের দুটি অবস্থার যে কোনো একটা হতে পারে। হাউ মাচ আই নিড, আমার কত কিছু প্রয়োজন, এইটার কোনো হিসাব কেউ জীবনে মিলাতে পারে না এবং পারবে না। এরকম ঊর্ধ্বাকাশের দিকে যারা লোভ লালসা নিয়ে তাকাবে, ওদের লোভ কবরে যাওয়ার আগে পূরণ হবে না। আদম সন্তানের লোভের পরিসমাপ্তি ঘটবে কবরের মাটি দিয়ে, এর আগে নয়। যারা লোভী আর যারা ডেডিকেটেড, যারা দেশপ্রেমিক, যারা সামাজিক দায়িত্বকে আমানত মনে করে, তাদের সংজ্ঞাটা অন্যটা। তাদের সংজ্ঞা হাউ মাচ আই নিড নয়, তাদের সংজ্ঞা হচ্ছে
উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমার চলে আমি দেখব। আমি একটা সাদামাটা জীবনযাপন করব। আমার জীবনে চলাফেরায় আভিজাত্য কিংবা জৌলস থাকবে না। 10টা সাধারণ নাগরিক যেমন চলে, আমার জীবনটাও তেমন চলবে। এরকম সাহসী সিদ্ধান্ত যারা নেয় তারা অন্তরের পরম প্রশান্তি এবং সামাজিক মর্যাদার সর্বক্ষেত্রে তারা লাভ করে থাকে। এটা ঠিক, কিছু মানুষ সামনে এসে তাদেরকে সেলিউট দেবে না, কিন্তু অসংখ্য মানুষ অন্তরের ভিতর থেকে তাদের জন্য দোয়া করে। ওই সামনে এসে যাদেরকে সেলিউট দিতে গিয়ে নিজের হাত পা ভেঙে ফেলে, এরা কিন্তু আবার সামনে থেকে চলে গেলে গালি দেয় যে কি করবা, তেল তো না মারলে আমার চলে না। আসলে লোকটা বদলুক, কোন সুরত কাজটা সেরে আসলাম। এটি হচ্ছে সমাজের বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়ার পরে একজন বেকার থাকবে কেন? কেন থাকবে? তার তো 1 সেকেন্ডের বেকার থাকার কোনো সুযোগ নেই। এখানে দুটি সমস্যা, একটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ, আর একটা হচ্ছে আমাদের মানসিক পরিবেশ। প্রথমটাই মূলত দায়ী, প্রথমটার জন্যই মানসিক সমস্যা তৈরি হয়। সমাজে সেই পরিবেশ না থাকার কারণে সবাই একটা সমাজে চাকরিজীবী হলে চাকরি দিবে কে? কিছু লোক অবশ্যই চাকরিজীবী হবেন, আবার কিছু লোককে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। মনে কেউ কোনো কষ্ট নেবেন না। আমার একটা বাস্তব অবজারভেশন আজকে তুলে ধরতে চাই। বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন দুইভাবে বিভক্ত। একটি হচ্ছে যেগুলাকে আমরা প্রকৌশল বিদ্যা বলে থাকি, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এর সাথে রিলেটেড যে শিক্ষা। আরেকটা হচ্ছে অ্যাগ্রো বেসড এডুকেশন, যেটাকে আমরা এগ্রিকালচার শিক্ষা বলে থাকি। বাংলাদেশে আমাদের গর্বের একটি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট। একটাই ছিল আমাদের সময়। এরপরে ক্রমান্বয়ে আরো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে। আগে কোনো বেসরকারি ছিল না, এখন বেসরকারি হয়েছে। যারা কৃষিবিদ একটু নীরবে চিন্তা করে দেখুন, তারা তো কম বেশি এই দেশকে দিয়েছেন। তারা প্রোটিনের অভাব পূরণের জন্য মৎস্য এবং পশুপালন এই দুই খাতে তাদের মেধাকে বিনিয়োগ করার কারণে জাতি এখান থেকে সরাসরি বেনিফিট পাচ্ছে। ফসল এবং ফল উৎপাদনে তাদের রিসার্চগুলো জাতিকে সরাসরি এখন বেনিফিট দিচ্ছে। যদি এই ক্ষেত্রে তারা এগিয়ে না আসতেন, বাংলাদেশের মানুষের পেট বিদেশের কাছে ইজারা দিতে হতো। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। রিসার্চে আরো যদি তাদেরকে উৎসাহিত করা হয়, লজিস্টিক দিয়ে, পর্যাপ্ত ফান্ড দিয়ে, দেশ আরো বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি মেধার দিক থেকে দেখি, এইচএসসি পাশ করার পরে আমাদের সময় ট্রেন্ড ছিল প্রথমে বুয়েটে যাবে, না পাইলে মেডিকেলে আসবে, এরপরে এগ্রিকালচারে যাবে, তারপরে জেনারেল এডুকেশনে যাবে, এবং সেখানে প্রায়োরিটি বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ছিল তখনকার ট্রেন্ড। আন্ডার গ্রাজুয়েশনে মানুষ কেমনে কোন দিকে ঢুকবে। তাহলে স্বীকার করতে হচ্ছে যে সবচেয়ে মেধাবী যারা তারাই গিয়েছেন ওখানে, বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে। এই মেধাবীর কাছে কি এই জাতির কোনো কিছু পাওনা নেই? কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে কার্যত একবার একটা মিশুক আবিষ্কার করা হয়েছিল, ওইটা সাস্টেইন হয়। ওটাকে দেখলে মনে হতো যে কোন সময় আবার আসমানে উড়া দেয়। খুব হালকা পাতলা একটা যান, পিছনের দিকে লেখা থাকতো, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না।
আমাদের আবিষ্কার চোখে পড়ার মতো আর অনেক কিছু হতে পারত। চায়না গত 27 বছরে সেখানে দস্তুর মতো একটা রিভলিউশন করেছে। তারা তো আমাদের কাছের দেশ। ভারতেও অনেক উন্নতি অগ্রগতি হয়েছে। আমাদের এখানে প্রকৌশল সেক্টরে হয়নি কেন? 3 কারণে। প্রথমে ইন্টেনশনের অভাব বা প্ল্যানের অভাব, দ্বিতীয়ত পৃষ্ঠপোষকতা অথবা সাপোর্টের অভাব, তৃতীয়ত ভিশনের অভাব, চতুর্থত কারেজের অভাব, পঞ্চম হচ্ছে এফোর্টের অভাব। এই 5 অভাবের কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে, আল্লাহ তাআলার আসমানি সাহায্য পেলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। এক সময় বুলেট ট্রেনও চালু হবে ইনশাআল্লাহ। ইনার্সি অফ মোশনে তখন সিভিলাইজেশন সামনের দিকে চলতে থাকবে আল্লাহ চাই। আমাদের সমাজে দায়িত্ববোধের চাইতে মর্যাদার লড়াইটা বেশি হয়। আমি যদি দায়িত্ববোধের সাথে আমার দায়িত্বটা পালন করি, মর্যাদা আমার পিছনে গোলামের মতো লেগে থাকবে। দুনিয়ার মানুষ মর্যাদার চিন্তা করে না। জাপানের মানুষ 9 ঘন্টা কাজ করে। এই 9 ঘন্টার ভিতরে 1 ঘন্টা তাদের লেজার পিরিয়ড, 40 মিনিট তাদের লাঞ্চের জন্য, 10 মিনিট তাদের প্রথম ব্রেকফাস্টের জন্য, আরো 10 মিনিট হচ্ছে লাইট ব্রেকের জন্য। এই 1 ঘন্টা সময়ের ভিতরে সে তার বন্ধু বান্ধব, পরিবার, কারো সাথে কথা বলতে হলে এই সময়টাই বলবে, কিন্তু বাকি 8 ঘন্টা তার মোবাইল অফ, সাইলেন্ট নয়, অফ। কারণ সে বলে যে এই সময়টা তো আমার না, এই সময়টা আমার এমপ্লয়ারের। এটি আমার সরকার হতে পারে অথবা এটি কোনো কোম্পানি হতে পারে। আমি আমার এমপ্লয়ারের সময় অপচয় করার কোনো অধিকার রাখি না। ভাই, তারা তো আর আমাদের মতো আমানতু বিল্লাহি কাবিলতু জামিয়া বলে নাই তো। তাদের এই অনুভূতির কারণে আজকে বিশ্বে যদি একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে তারা দাঁড়াতে পারে, আমরা কেন, যারা বলেছি আমরা ঈমান আনলাম সব কিছুতে আল্লাহর উপরে, আমরা কেন পারি না? তাদের ওখানে সবার পিছনে তো গোয়েন্দা লাগানো নাই, কিন্তু তার বিবেকের গোয়েন্দা তাকে প্রতিনিয়ত সজাগ করে রাখে, তোমার কাজ তুমি করে যাও, কাজে অবহেলা করবা না। আমাদের দেশে মর্যাদা নিয়ে সীমাহীন লড়াই। একজন মানুষ যদি একটু মর্যাদা পেয়ে যায়, আরেকজন এটা সহ্য করতে পারে না। আরে ভাই, আল্লাহ তাআলার ইচ্ছা একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হবে, আরেকজন ডিপ্লোমা হবেন, আরেকজন টেকনিশিয়ান হবেন। এই 3 স্তর মিলেই তো আমাদের উন্নয়নের চেইন। তো যদি টেকনিশিয়ানরা কাজ না করে, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইয়েরা কি করবে? তারা কি এই কাজটা করতে পারবে? আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি ফিল্ড লেভেলে টেকনিশিয়ানদেরকে প্রপার সাপোর্ট না দেয়, তাহলে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার যারা, তারা কি বাকিটা সব কুলিয়ে ফেলতে পারবে? পারবে না। তাহলে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের কমপ্লিমেন্টারি। এখানে কনফ্লিক্ট হয় কেন? এখানে তো কমপ্লিমেন্টারি হবে, কনফ্লিক্ট হবে না, কিন্তু আমাদের হয় কনফ্লিক্ট। এই রিকগনিশন মানি না, ওই রিকগনিশন মানি না। ভাই, আপনি উপরের দিকে উঠেন, আরেকজনকে লাথি মেরে নিচে নামাইয়েন না, তাকে তার জায়গাটা দেন। আপনার জন্য দোয়া করে আপনি উঠতে থাকেন উপরের দিকে, জাতিকে আপনি দিতে থাকেন, আর ওই লোকটাকে তার মতো দিতে দেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে
এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। আমাদের কমিটমেন্ট বেসিক তিনটা। নাম্বার 1, আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না। এখানে প্রথম ফোকাস, আমাদের ফার্স্ট অ্যাটেনশন। আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে, আমি বসবো কিভাবে? মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না, আমি তো একটা ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। এখন কেউ যেন আবার অপপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে। আরে ভাই, হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে, এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে ইনশাআল্লাহ। আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। মানুষকে যে শিক্ষা মানুষ বানায়, যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব। এবং এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষের শিক্ষাটাও থাকবে। নৈতিক আর বৈষয়িক দুই শিক্ষার মহামিলন হবে ইনশাআল্লাহ, যার ফলে শিক্ষার পাঠ চুকিয়ে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে। হয় সে উদ্যোক্তা হবে, না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে, সে বেকার থাকবে না। বেকারত্ব তো জাতির জন্য ক্ষতির কারণ। হ্যাঁ, বয়স যাদের হয়ে গেছে, এই দেশকে জাতিকে সেবা দিয়ে এখন আর শরীর যাদের কুলোয় না, তারা ইনশাল্লাহ বেকার নন, আমাদের সম্মানিত সম্পদ হিসাবে আমাদের বুকে থাকবে ইনশাল্লাহ। কিন্তু কোনো যুবক যুবতী কাজের বাইরে থাকবে না, কাজ যেটাই হোক তার হাতে একটা থাকবে। হয় সে উদ্যোক্তা, না হয় সে চাকরিজীবী, একটা কিছু হবে ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে, শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না, তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। পাশের দেশ ডক্টর আব্দুল কালাম, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন না? গ্রাজুয়েট ছিলেন, ইন্টারমিডিয়েট ছিলেন, হাই স্কুল পাস করেছেন? কিছুই না। কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার। সেই জাতি তো তাকে সম্মান দিয়েছে। এই জন্যে, তার কন্ট্রিবিউশনের জন্য, তার অবদানের জন্য, তার কাজের জন্য। সমাজে যারা এই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাল্লাহ সম্মানিত হবে। বাকিরা তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে উঠবেন। এইভাবে সমাজের চাকা আলহামদুলিল্লাহ সমান্তরাল দ্রুত স্পিডে সামনের দিকে যাবে। আমাদের দ্বিতীয় অঙ্গীকার, আমরা দুর্নীতির জল কেটে দেব ইনশাআল্লাহ। এই কথা শুনে আবার অনেকের বুকে ধড়পড় শুরু হয়েছে, বাবা আমার তো চলেই এ দিয়ে। কোন এক সার্ভিসের একজন লোক, তিনি প্রতিদিন খুব হাসি খুশি মুখে আসেন পরিবারের কাছে ফিরে। একদিন তার মুখটা বড় ভারী। জীবন সঙ্গিনী জিজ্ঞেস করলেন, কি গো, কি হয়েছে আজকে মুখ তো ভারী? কপাল খারাপ। মানে যে আমার এই সমস্ত আকাম কুকামের কারণে আমার তো চাকরি চলে গেছে। তো বলে, আরে মিয়া রাখো, তোমার চাকরিতে কত, আসল তো তোমার মফস্বল। বলে তো সখী, চাকরিও নাই মফস্বলও নাই। চাকরি চলে গেলে আর মফস্বল থাকে না। সম্মানিত ভাইয়েরা, এরকম যারা মফস্বল নির্ভরশীল, মফস্বল বলতে আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা, তারা চিন্তায় পড়ার কোনো কারণ নেই। তো কেন চিন্তা করবেন? ওই যে বললাম না, অবৈধ সম্পদ কোথায় লুকাবে তাই নিয়ে বড় পেরেশান। সুস্থ মানুষটির হয় ডায়াবেটিস,
হাজার জাতের মেটাবলিক ডিসঅর্ডার হয়, না রাতের ঘুম হয় না, কোনো ঔষধে কাজ হয় না, ছটফট করে, অশান্তি। ওই যে অবৈধ সম্পদ, কিভাবে এটা বুক করবে আর কিভাবে এটাকে প্রোটেক্ট করবে, না সেদিন এটার আর কোনো ভয় থাকবে না। আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানজনকভাবে আপনি চলবেন। তবে এটাও তো ঠিক যে আপনি আপনার জায়গায় ঘুষ খান, কিন্তু এই সমাজে আরো 20টা 100টা জায়গায় আপনাকে যেতে হয়, ওই জায়গাগুলোতে আপনাকেও ঘুষ দিতে হয়। আপনি খাবেনও না, দিবেনও না, অ্যাকাউন্ট আপনার ঠিক থাকবে ইনশাল্লাহ। এর সাথে আপনি মর্যাদা পাবেন। হ্যাঁ, এটাও দেখতে হবে যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট যত, সেই সার্ভিসে তাকে বেতন কাঠামোটা সেইভাবে সমন্বয় করতে হবে। মনে করেন পুলিশ 24 ঘন্টা ডিউটি, কখন দাগ পড়ে ঠিক নাই, অস্ত্র হাতে আছে, আবার তার প্রতিপক্ষের হাতে অস্ত্র আছে, তাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তাকে যদি ফকিরের ভিক্ষা বেতন দেওয়া হয়, তাহলে সেই ঝুঁকি নিতে যাবে কেন? তাকে তো সম্মানিত করতে হবে। এটা করা হয় না বলেই এই সমাজে আজকে কোনো শান্তি নেই। কারণ বেড়াই তো সব দান খেয়ে ফেলছে, প্রোটেক্ট করবে কে? আর এ রোগ এমন যে এটা ছোঁয়াছুঁয়ের রোগ, একজনের কাছ থেকে আরেকজনের মাঝে প্রপাগেট করে। এটা যদি উপড়ে ফেলা হয়, এখন বাংলাদেশের যে জিডিপি, আলহামদুলিল্লাহ জাম দিয়ে এটা মিনিমাম ডাবল হবে। এরপরে এর বেনিফিট সারা জাতি পাবে। নগাঁও থেকে একটা ট্রাক, 3 টনি ট্রাকে কারওয়ান বাজারে সবজি নিয়ে আসতে আর 2750 টাকা ঘুষ দিতে হবে না। গতকালকের পত্রিকায় আমার মতো আপনারাও দেখেছেন, বিভিন্ন জায়গায় কি পরিমাণ ঘুষ দিতে হয়, কাদেরকে দিতে হয় সেইটা ওখানে বর্ণনা করা হয়েছে। তবে সৎসাহসের অভাব ছিল। রাজনৈতিক এরা কারা, এদের পরিচয়টা বলা হয়নি, ওটা বলে দেওয়া দরকার ছিল। আমি বলে আমার নামও বলে দেন, অসুবিধা কি? জাতি জানুক কে এসে, তাহলে এই দুর্বৃত্তরা অন্তত ভয় পেত। কিন্তু ওই রকম ইনডিরেক্ট রিপোর্টে ভাই বড় কোনো কাজ হয় না। মিডিয়ার ব্যক্তিরা এখানে আছেন, আমি বলবো আসল জায়গায় হাত দেন। সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না। তাহলেই মিডিয়ার যে স্লোগান, যে মিডিয়া হচ্ছে জাতির দর্পণ, ইয়েস, এটা ফুলফিল হবে। আর সাংবাদিক হচ্ছেন জাতির বিবেক। এই দুই জিনিস সোনায় সোহাগায় সমন্বয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি জানি অনেক অবৈধ চাপ আপনাদেরকে বিব্রত করে। সত্য রিপোর্ট ছাপার পরে ভীম রুলের চাকে ডিল মারা সমান হয়ে যায়। এখানেই তো সাংবাদিকতার মজা। ওই ভীম রুলের কামড় সহ্য করে যিনি সাংবাদিকতা করতে পারবেন, তিনি সঠিক সাংবাদিক। আমি বলি রাজনীতিবিদদের 2টি কলজা লাগে, আর সাংবাদিকদের লাগে 3টা। মানে তাদেরকে ভীষণ সাহসী হতে হয়, দুঃসাহসী হতে হয়। আপনারা পারবেন ইনশাআল্লাহ। শুধু একটা শক্ত সিদ্ধান্তের ব্যাপার। আর অগ্রিম বলে রাখলাম, রেকর্ড মুছে ফেললেন না, আর্কাইভে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের হাতে এই সুযোগ এনে দেন, আমরা আপনাদের সাহসিকতার বিকাশ ঘটানোর জন্য আপনাদেরকে সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও ইনশাআল্লাহ। সমাজের 2 ক্লাসের মানুষকে 4 দিক থেকে দেখতে হয়, 4D ডাইমেনশন। এক দল হচ্ছে রাজনীতিবিদ যারা সমাজ বদলাতে চায়, আরেক দল হচ্ছে সাংবাদিক যারা সমাজের অধিকার পাহারা দিতে চায়। তারা একদিক থেকে দেখলে ইনসাফ কায়েম করতে পারবেন না এবং দেখাটা পূর্ণাঙ্গতা পাবে না। আবার 4 জন সাংবাদিক মিলে 4 দিক থেকে দেখলে হবে না, একজনকেই ঘুরে ঘুরে 4 দিক দেখতে হবে। যেমনটি রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে হয়। অবশ্যই এখনকার রাজনীতি ভিন্ন,
এখন নিজেকেও দেখা লাগে না, একবার বুকের দিকে তাকাইলেই চলে। মানে আমি তো আর কি, আমি থাকলে দেশ আছে, জাতি আছে, আমি নাই দেশ নাই জাতি। আর কি চমৎকার স্লোগান, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। কিন্তু অনেকের ক্ষেত্রে এই কার্যক্ষেত্রে তার একেবারেই 180 ডিগ্রি উল্টা দিকে। এই মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের। আপনাদের অনেক দাবি দেওয়া এখানে পেশ করেছেন, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে জনাব সাইফুল আলম খান মিলন আপনাদেরকে বলেছেন যে আমরা একটা সমন্বিত উদ্যোগ নিয়েছি, সেল গঠন করেছি। আমরা আশা করি জাতির জন্য ভালো কিছু সুপারিশ করা যাবে ইনশাল্লাহ, যেখানে আমরা আশা করি যে আপনারা ইনসাফ পাবেন। এবং শুধু আপনারা না, সমাজের যে কোনো বঞ্চিত অংশের আমরাও অংশীদার। অধিকার আদায়ে তাদের সাথে আমরা সমান তালে কাজ করবো ইনশাল্লাহ। তবে দেশ এবং জাতিকে বাঁচিয়ে হত্যা করে না, এমন কোনো কর্মতৎপরতা, এমন কোনো আন্দোলন কর্মসূচি কারোই নেওয়া আমাদের ঠিক হবে না, যেটার কারণে আমার দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়। ভাই, দেশ জাতি তো কোনো অপরাধ করে নাই। অপরাধ করলে উপরতলায় যারা রিভলভিং চেয়ারে বসে আছেন তারা করতে পারে। সাধারণ মানুষ তো আপনার আমার কোনো ক্ষতি করেনি। অতএব সমাজের এই ট্রেন্ডগুলোরও সংশোধন আমাদের করতে হবে। সবকিছু মিলেই আমাদের মানসিকতার পরিবর্তনটা দরকার। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হোক। অন্তত আপনারা শপথ নেন যে আল্লাহর দেওয়া দুটি হাত, কখনো এই দুই হাত দিয়ে কারো হক নষ্ট করা হবে না এবং কারো সম্পদের উপর অন্যায়ভাবে এই দুটি হাত পড়বে না। এই উদাহরণটা আপনারা সেট করেন। সূর্য তো একটাই, কিন্তু সে তো প্রত্যেকটা উপগ্রহকে আলোকিত করে রাখে, শুধু দুনিয়াকে না। আপনারা এক একজন এক একটা সূর্য হয়ে এই দেশকে আলোকিত করবেন, এটা আমার প্রত্যাশা। যদি ভাই আপনাদের কাছে এটা জাতি না পায়, আর কার কাছে যাবে একটু বলবেন আমাকে। আর কি আর একটা ঠিকানা আছে কোথাও এটা আশা করা যাবে? আমার ঘর থেকে, আপনাদের থেকে, নিজের থেকে আমরা শুরু করি ইনশাআল্লাহ। হয়তো আপনারা আছেন, আরো শক্ত হয়ে যান জাতির জন্য, দেশের জন্য। মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত এবং বেইজ্জতি আল্লাহ তাআলার হাতে, এবং তিনি তাই দিবেন। কথা কম বলবো নিয়ত করে দাঁড়ালাম, কিন্তু অনেক কথা বলে ফেললাম, আমাকে ক্ষমা করবেন। আসুন সবাই মিলেই প্রিয় দেশটাকে আমরা গড়ে তুলি। আসুন আমরা শুধু পরস্পরের দোষ ত্রুটি নিয়ে পড়ে না থেকে, কামড়া কামড়ি না থেকে, নিজের ইতিবাচক কর্মসূচি নিয়ে জাতিকে আমরা আশা জাগা নিয়ে কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি এবং এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি। আমি জনাব সাইফুল আলম খান মিলন ভাইকে অনুরোধ করব যে গিয়াস ভাই ইন্তেকালের প্রায় 8-9 মাস হয়ে গেল নাকি, এই সময়ের ভিতরে তিনি তো 2 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। এই সময়ের ভিতরে ভারপ্রাপ্ত দায়িত্বশীল দিয়ে সংগঠন চলছে। এখন ভারপ্রাপ্ত লোকটাকে ভারমুক্ত করে দিয়ে আজকের এই সম্মেলনের মাধ্যমে বাকি সময়ের জন্য রেগুলার দায়িত্ব উনি আপনাদের সামনে হয়তো চিন্তা ভাবনা করে কোনো প্রস্তাব পেশ করবেন। আপনাদের সহযোগিতা এবং সম্মতি নিয়ে সেই কাজটা আমি অনুরোধ করব এবং আশা করব সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশের উপর রহম করুন। একটা মানবিক বাংলাদেশ গড়ায় আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আগামীর জন্য আমরা যাতে ভালো কিছু চিন্তা করতে পারি এবং করতে পারি, সেই শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। বাধা এবং চ্যালেঞ্জ যাই আসুক, মঞ্জিলের পথে কোথাও যেন 1 সেকেন্ড বিশ্রাম না নেই। আমাদের অভিযাত্রা অব্যাহত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।